প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোর্স কোড 21195 এবং কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকারসমূহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, লেকচার নাম্বার 9 এবং লেকচার শিরোনাম ফ্রান্সের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা এখানে ফ্রান্সের গভর্নমেন্টের যে স্লোগান সেটা দেখছি, লেবারতে, ইগালেতে এবং ফ্রেটারনেটে, মানে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এটা হলো ফ্রান্সের সরকারের মূল স্লোগান। এবং আজকের আলোচ্য বিষয় সমূহ হলো রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা, ক্যাবিনেট সম্পর্কিত বিষয়াবলী এবং ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী। ফ্রান্সের শাসন বিভাগ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এই শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সমন্বয়ে দুই নির্বাহী সম্মিলিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কিছু ফিচার দেখতে পাই, আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার কিছু ফিচার দেখতে পাই। এই জন্য অনেকেই একে আধা রাষ্ট্রপতি শাসিত বা কোয়াসি প্রেসিডেন্সিয়াল স্টেট হিসেবে আখ্যায়িত করে ফ্রান্সকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রনকে, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান হিসেবে ভূমিকা রাখছেন। আমরা এখানে এই যে লিস্টটা, এটা তালিকাটা দেখতে পাচ্ছি, এটা হলো ফ্রান্সের 1850 সাল থেকে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের নামের তালিকা। এটা আমরা পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে, যে প্রথম প্রজাতন্ত্রের সংবিধানের চার্লস দ্য গল, যিনি 1958 সালে দায়িত্ব গ্রহণ করেন, তারপরে জর্জ পম্পেটো, ভ্যালেরি জিসকার ডেস্টেটে, ফ্রান্সোয়া মিত্তেরান, জ্যাক শিরাক, নিকোলাই সার্কোজি, হোলান্দও বলা হয়, ম্যাক্রনকে দেখতে পাচ্ছি। ওনারা পঞ্চম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্রান্সের আমরা আনুষ্ঠানিকভাবে এই ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হলেন ফ্রান্সের নির্বাহী প্রধান, এবং পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী এটা। এবং ফরাসি ভাষায় রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি, এবং ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হলেন অ্যান্ডোরার সহকারী প্রিন্স, লিজিয়ন অফ অনার, গ্র্যান্ড মাস্টার এবং ন্যাশনাল অর্ডার অফ মেরিট। রাষ্ট্রপতির পদের যদি ইতিহাসটা আমরা একটু দেখি এটা, এর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা একটু যদি দেখি, খুব সংক্ষেপে আমরা এখানে একটু আলোচনা করেছি। 1830 সালের জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাষ্ট্রপতির প্রথম প্রস্তাব মার্কুস ডি লাফায়েটকে দেওয়া ছিল। তিনি রাজা লুই ফিলিপের পক্ষে তা প্রত্যাখ্যান করেছিলেন, এবং 1848 সালে ফ্রান্সের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সম্রাট নেপোলিয়নের ভাই ও লুই নেপোলিয়ন বোনাপার্ট। এবং লুই নেপোলিয়ন প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিজের অভ্যুত্থান না করা পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং উনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবং 1852 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি হিসেবে, এবং তিনি তারপরে নিজেকে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর তৃতীয় এবং চতুর্থ প্রজাতন্ত্রের অধীনে সংসদীয় ব্যবস্থা বিদ্যমান ছিল, এবং আমরা জানি যে সংসদীয় ব্যবস্থা রাষ্ট্রপতি মানে মাত্র আলংকারিক একটা ভূমিকা পালন করেন। তার দায়িত্ব মূলত অনানুষ্ঠানিক, এবং তিনি নামমাত্র শাসক হিসেবে ভূমিকা রাখতে পারেন। এখানে রাষ্ট্রপতি উল্লেখযোগ্য ভালো ভূমিকা রাখার সুযোগ ছিল না, সাংবিধানিকভাবে সুযোগ ছিল না, যেহেতু এটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা এটা চালু করেছিল, চর্চা করেছিল। পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আমরা রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দেওয়া হয়, এবং রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতাধর ছিলেন, যা বর্তমানে এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী চলমান রয়েছে। 1962 সালে গণভোটের সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা রাখা হয়, এবং 2000 সালে এটা প্রথমে এটা 7 বছর মেয়াদী ছিল, এবং 2000 সালে একটি গণভোটে রাষ্ট্রপতির পদটির মেয়াদ 7 বছর থেকে কমিয়ে 5 বছরে নামিয়ে আনা হয়, এবং 2008 সালে এটা সংবিধান সংশোধন করে একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বার এই পদের দায়িত্ব পালন করতে পারার শর্ত আরোপ করা হয়েছে।
এই ছিল মোটামুটি রাষ্ট্রপতির ইতিহাস এবং রাষ্ট্রপতির নির্বাচনের যে সব যোগ্যতা প্রয়োজন হয় তা হলো, 1 নম্বর হলো ফ্রান্সের নাগরিক হতে হবে, 2 হলো যোগ্যতার বিষয়, তার নাগরিক অধিকার থেকে তিনি বঞ্চিত হবেন এমন ব্যক্তি হতে হবে, কমপক্ষে 18 বছর বয়স হতে হবে। 2011 সাল অবধি এই সময় এই বয়স সীমাটা সর্বনিম্ন বয়স সীমা ছিল 23 বছর, এখন বর্তমানে এটা 18 বছর হলেই হয়। আর নির্বাচনে এই তালিকায় নিবন্ধিত হতে হবে এবং যে ব্যক্তি নির্বাচিত কর্মকর্তাদের কমপক্ষে 500 জনের সমর্থন থাকতে হবে এবং দেশপ্রেমিক পরিস্থিতির একটি ঘোষণা থাকতে হবে এবং নির্বাচনের প্রচারণার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে। এই সব যোগ্যতা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আমরা জানি যে এখানে সেকেন্ড রাউন্ড, দ্বিতীয় নির্বাচনের ব্যবস্থা রয়েছে। এখানে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে প্রদত্ত ভোট সংখ্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয়। প্রথম ব্যালটে কোনো প্রার্থী যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারে, তাহলে প্রথম নির্বাচনের তারিখের পরবর্তী 14 দিনের দিন দ্বিতীয় ব্যালট নেওয়া হয়। অর্থাৎ কোন প্রার্থী যদি প্রথমবার যদি কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট না পান, তাহলে তাকে আবার দ্বিতীয়বার নির্বাচনে আহ্বান করা হয় বা দ্বিতীয়বার ভোট নেওয়া হয়। এবং প্রথমবারের গণনায় সর্বাধিক ভোটপ্রাপ্ত 2 জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা হয়। রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হওয়ার 20 দিন পর বা 35 দিন পূর্বে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে আমরা এটা ক্লিয়ার যে প্রথমবার যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ শতকরা 50 ভাগের বেশি কেউ যদি না পায়, তাহলে দ্বিতীয়বার ভোট হয়। এই ভোটের মাধ্যমে প্রথমবারে যারা সর্বোচ্চ ভোট পেয়েছেন এমন 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, ওই 2 জনের মধ্যে যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি এই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। এটা একটা ইউনিক ব্যবস্থা ফ্রান্সি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গ্রহণ করে থাকেন। রাষ্ট্রপতিকে দায় মুক্তি। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি তার মেয়াদকালে কিছু সুযোগ সুবিধা ভোগ করেন এবং দায়িত্ব পালনকালে কোনো কর্তৃপক্ষের সামনে রাষ্ট্রপতিকে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা যায় না এবং তার বিরুদ্ধে মামলাও করা যায় না। তবে তিনি অফিস ছাড়ার 1 মাসের পর সীমাবদ্ধতার বিধি অনুসারে তার মেয়াদের স্থগিত করা হয়েছিল যে মামলাগুলো, সেগুলো অনুসন্ধান এবং পুনরায় শুরু করা যেতে পারে। রাষ্ট্রপতি তার অফিসিয়াল ক্ষমতা অনুযায়ী তার কর্মের জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ বলে বিবেচিত হন না। রাষ্ট্রপতিকে অপসারণের একটা পদ্ধতি রয়েছে। আমরা জানি যে রাষ্ট্রপতি 5 বছর মেয়াদ হয়, তবে এই 5 বছরের মেয়াদের পূর্বে তাকে অপসারণ করা যায়। সাংবিধানিক বিধান অনুসারে শুধুমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ করার কারণে এবং উক্ত অপরাধ প্রমাণিত হলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগের বিচারের দায়িত্ব এককভাবে উচ্চ বিচারালয়ে বা উচ্চ ন্যায়ালয়কেই ন্যস্ত করা হয়েছে সাংবিধানিকভাবে। এবং রাষ্ট্রপতি অপসারণ সংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের প্রকাশ্যে ভোটে এবং প্রত্যেক কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হলেই কেবল সর্বোচ্চ আদালত আর এই রাষ্ট্রপতির এই বিষয়টা বিচার করতে। তো এখানে রাষ্ট্রপতির অপসারণ প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষে অর্থাৎ জাতীয় সভা এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হতে হবে। সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হলেই কেবল তাকে অপসারণ করা যাবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন। যদি কোনো কারণে সাময়িকভাবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সিনেটের সভাপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। আবার সরকারের আবেদন ক্রমে সাংবিধানিক পরিষদ কোন রাষ্ট্রপতিকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া অবধি সিনেটের সভাপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কাজ চালান। তবে সাংবিধানিক পরিষদের সংশ্লিষ্ট ঘোষণার দিন থেকে অনন্য 20 দিন এবং অনধিক 35 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সিনেটের সভাপতির ক্ষমতা সংবিধান অনুসারে সীমাবদ্ধ করা হয়েছে। তিনি গণভোট সম্পর্কিত সংবিধানের 1 ও 12 ধারার ক্ষমতা ব্যবহার করতে পারেন না এবং তিনি সংবিধানের 39, 49 এবং 50 এবং 79 ধারাও ক্ষমতাও প্রয়োগ করতে পারেন না। এখানে রাষ্ট্রপতি সে জাস্ট এটা অফিসিয়াল দায়িত্ব বা রুটিন ওয়ার্ক গুলো পরিচালনা করবেন, নীতি নির্ধারণী কোনো রোল প্লে করতে উনি পারেন না অস্থায়ী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষমতা যে কার্যাবলী যে আমরা দেখি ফ্রান্সের রাষ্ট্রপতির যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাতেও অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অত ক্ষমতা না। তার সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে
এটা হচ্ছে মতো ক্ষমতাধর না হলে রাষ্ট্রপতি যথেষ্ট ক্ষমতাবান এবং যে তার যে সকল ধরনের কার্যাবলীতে তার অংশগ্রহণ আমরা দেখতে পাই। তার যে ধরনের শাসন সংক্রান্ত বা নির্বাহী সংক্রান্ত যে কাজগুলো করেন এবং উনি শাসন বিভাগের নেতৃত্ব দিয়ে থাকেন এবং উনি শাসন বিভাগটা পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে থাকেন। যে সকল শাসন বিভাগ ক্ষমতা উনি চর্চা করে থাকেন, এক নম্বর উনি রাষ্ট্রের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করেন। উনি রাষ্ট্রের প্রধান হিসেবে যত আলংকারিক দায়িত্ব বলেন, আনুষ্ঠানিক সকল ধরনের দায়িত্ব পালন করে থাকেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে ওনার নামে দেশ পরিচালিত হয়েছে এবং উনি পরিচালনা করেন। তবে এই ক্ষেত্রে তার একটা মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ রয়েছেন যারা তাকে সহায়তা করেন। এবং এখানে 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 প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা চমৎকার একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বা সমঝোতাপূর্ণ একটা অবস্থান দেখছে। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটাই প্রধান এবং মুখ্য। রাষ্ট্রপতির বেশ কিছু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকেন এবং এই ক্ষেত্রে বিদেশি যে রাষ্ট্রদূতদের নিয়োগের ক্ষেত্রে উনি এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং বাইরে যে নিয়োগপ্রাপ্ত যারা হন তারা রাষ্ট্রপতি প্রধান গুরুত্বপূর্ণ পদগুলো মূলত রাষ্ট্রপতির দ্বারাই নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। এবং রাষ্ট্রপতি পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি মূলত পররাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যে সম্পর্কের মূল নীতি নির্ধারণী ভূমিকা উনি পালন করেন এবং ওনার নেতৃত্বাধীন যে মন্ত্রিপরিষদ থাকেন ওই মন্ত্রিপরিষদই নীতি নির্ধারণী ভূমিকা পররাষ্ট্র বিষয়ক যত ধরনের নীতি নির্ধারণ অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক, চুক্তি এবং যুদ্ধ বিগ্রহ সকল বিষয়ে উনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। স্বরাষ্ট্র বিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতি চর্চা করে থাকেন। আভ্যন্তরীণ রাষ্ট্রপতি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক হিসেবে ভূমিকা পালন করে থাকেন এবং রাষ্ট্রের অখণ্ডতার প্রতি উনি যথেষ্ট দায়বদ্ধ। রাষ্ট্র অখণ্ডতা নিশ্চিত করা, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য উনি মূলত দায়বদ্ধ। এই জন্য তিনি রাষ্ট্রের যে স্বরাষ্ট্র বিভাগ রয়েছে সেই স্বরাষ্ট্র বিভাগের সহায়তা এই দায়িত্বগুলো পালন করেন এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসাবে উনি ভূমিকা পালন করে থাকেন এবং সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ যতগুলো নিয়োগ রয়েছেন এবং এই নিয়োগগুলো উনি প্রদান দিয়ে থাকেন। এছাড়া আমরা দেখেছি যে ফ্রান্স একটি পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র এবং পারমাণবিক অস্ত্র পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকাটাই প্রধান এবং মুখ্য এবং এর জন্য তিনি জাতির কাছে দায়বদ্ধ। সেটা তার পারমাণবিক অস্ত্র এটা 1962 সাল থেকে এই দায়িত্ব প্রাপ্ত হয়েছে। ওই বছরই ওনারা এই ফ্রান্স পারমাণবিক অস্ত্রের ধরনের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং জরুরি অবস্থায় রাষ্ট্রপতির যথেষ্ট ক্ষমতাধর এবং যদি উনি মনে করেন যে রাষ্ট্রের কোনো অবস্থায় কোনো অংশে বা পুরো রাষ্ট্রের একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে যেটার কারণে যানবাহনের এবং নিরাপত্তার হুমকিগ্রস্ত হতে পারে, তখন জরুরি অবস্থা জারি করতে পারে। তবে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ গ্রহণ করে থাকেন এবং ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ওনার রয়েছে। এই ক্ষমতাটা উনি চর্চা করেন। রাষ্ট্রপতির কিছু আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে, আইন বা আইন বিভাগ সম্পর্কিত বা আইন প্রণয়ন সম্পর্কিত কিছু ক্ষমতা রয়েছে। এগুলো হলো রাষ্ট্রপতি বাণী প্রেরণ করতে পারেন। রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেটে উনি বাণী প্রেরণ করতে পারেন এবং বার্ষিক তার বাণী অবশ্যই উভয় কক্ষে পাঠ হতে হয় এবং এই বাণী নিয়ে আলোচনা হতে পারে। এই বাণী প্রেরণের মাধ্যমে মূলত আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি ব্যাপকভাবে প্রভাবিত করে থাকেন। রাষ্ট্রপতি পার্লামেন্টের অসাধারণ অধিবেশন মানে বিশেষ করে ন্যাশনাল অ্যাসেম্বলির অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি যে অধিবেশন ওটা আহ্বান করতে পারেন। যদি উনি প্রয়োজন মনে করেন তাহলে এই অধিবেশন আহ্বান করতে পারেন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন, তবে সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ যে রাখা হয় তা না, এটা অনেক ক্ষেত্রে অপেক্ষা করা হয়। বিশেষ করে যখন কোহেবিশন বা সহাবস্থান যখন না থাকে তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি দুইটা ক্ষেত্রে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দাগল করেছেন এবং আমরা ফেরাসা মিতারকে দেখেছি যে ওনারা এই অসাধারণ অধিবেশন আহ্বানের যে প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট ওনারা অপেক্ষা করেছিলেন।
আদেশ বা ডিক্রি, অধ্যাদেশ বা ডিক্রি জারি, পার্লামেন্ট প্রণীত আইন ব্যতীত রাষ্ট্রপতি অধ্যাদেশ বা ডিক্রি জারি করে আইন প্রণয়ন করতে পারেন। তবে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের উনি পরামর্শ গ্রহণ করে থাকেন। এবং সাংবিধানিক বৈধতা যাচাইয়ের জন্য রাষ্ট্রপতি যদি মনে করেন যে হ্যাঁ, কোনো বিষয়ে সাংবিধানিক বৈধতা যাচাই করতে পারবেন বা পার্লামেন্ট প্রণীত যে আইনের যে এটা সাংবিধানিক যথার্থতা রয়েছে কিনা বা কোনো বিষয়ের সাংবিধানিক তখন তিনি এই বিষয়টি গণভোটে দিতে পারেন বা সাংবিধানিক বৈধতা যাচাইয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। পাশকৃত বিল এবং আইন পুনর্বিবেচনার জন্য উনি আবার যে কোনো বিল উনি উনি সরাসরি পার্লামেন্ট কর্তৃক যে কোনো বিল যে এটা আইনে পরিণত করার জন্য তার পূর্বে তার স্বাক্ষরের প্রয়োজন হয়, তবে উনি স্বাক্ষর দানের পূর্বে ইচ্ছে করলে উনি আইনটা পুনর্বিবেচনার অনুরোধ করে আবার পুনরায় পার্লামেন্টে পাঠাতে পারেন। তবে 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 পার্লামেন্ট এটা উপেক্ষা করতে পারে, তার এই পুনর্বিবেচনা বিবেচনা নাও করতে পারেন। এই ক্ষেত্রে পার্লামেন্ট এটা সুপ্রিম একটা রোল প্লে করে থাকেন। জাতীয়সভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিলে তবে তবে এই জন্য উনি এই যে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেটের যে সভাপতি আছেন তাদের পরামর্শ গ্রহণ করবেন। এবং গণভোট সম্পর্কিত যে কোনো বিষয়ে উনি গণভোট দেওয়ার জন্য গণভোটে দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত। ইচ্ছে করলে যে কোনো বিষয়ে উনি গণভোটে দিতে পারেন। যে কোনো নীতি পলিসি, যে কোনো আইন যে কোনো এটা আর্থিক বিল হতে পারে বা সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কিত বিল হতে পারে, যে কোনো বিষয়ে উনি গণভোটে দিতে পারেন। রাষ্ট্রপতির কিছু বিচারিক ক্ষমতা রয়েছে। আমরা দেখছি যে পঞ্চম প্রজাতন্ত্র সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার রক্ষক হিসেবে এই রাষ্ট্রপতিকে ঘোষণা করা হয়েছে এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কর্তৃক বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত প্রদত্ত মতামতের অনুরোধের জবাব দেওয়ার জন্য বিচার বিভাগের হাই কাউন্সিল পূর্ণাঙ্গ বৈঠক করে থাকে ইউজুয়ালি। এবং সংবিধানের 65 অনুচ্ছেদ অনুসারে বিচার বিভাগের উচ্চ পরিষদের প্রশাসনের জন্য রাষ্ট্রপতি 6 জন যোগ্য বিশিষ্ট নাগরিকের 2 জনকে নিয়োগ করেন। আর অন্য 4 জনের মধ্যে 2 জন জাতীয় পরিষদের সভাপতি এবং 2 জনকে সিনেটের সভাপতি নিয়োগ দান করে থাকেন। আর অন্যান্য দেশের রাষ্ট্রপতির ন্যায় ফ্রান্সের রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। সংবিধানের 16 অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানগুলো জাতির স্বাধীনতা এবং তার অঞ্চলের অখণ্ডতা এবং বা আর আন্তর্জাতিক প্রতিশ্রুতির পূর্ণ গুরুতর এবং তাৎক্ষণিক হুমকির মধ্যে রয়েছে, যেখানে সাংবিধানিক এবং সরকারি কর্তৃপক্ষের যথাযথ কার্যক্রম ব্যাহত হয়েছে, এমন অবস্থায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এবং এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী, সংসদ সদস্যগণ এবং সাংবিধানিক কাউন্সিলরদের আনুষ্ঠানিক পরামর্শের পরে এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি প্রদত্ত ভাষণের মাধ্যমে জাতিকে এই জাতীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। রাষ্ট্রপতি জরুরি অবস্থায় যে সকল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন তা হলো প্রধানমন্ত্রীর নিয়োগ ও নিয়োগ বাতিল করতে পারেন এবং তিনি গণভোট ক্ষমতা সম্পর্কে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা হলো ক্ষমতা। এবং জাতিসংঘ ভেঙে দেওয়ার ক্ষমতা তার স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা এবং পার্লামেন্টে বাণী প্রেরণ ক্ষমতা, বাণী প্রেরণ এবং সাংবিধানিক পরিষদের মতামত গ্রহণ ইচ্ছে করলে উনি উপেক্ষা করতে পারেন এবং সাংবিধানিক পরিষদের সদস্যদের নিয়োগ এবং পরিষদের সভাপতি নিয়োগ দান করার ক্ষেত্রে উনি যথেষ্ট ক্ষমতাধর। এই ক্ষেত্রে কারো পরামর্শ গ্রহণ না করে চলে। পঞ্চম প্রজাতন্ত্রের অধীনে রাষ্ট্রপতিকে যথেষ্ট পদমর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ এবং নিয়োগ বাতিল করার ক্ষমতা প্রাপ্ত হয়। উনি এই ক্ষেত্রে এই যে দল পার্লামেন্টে, যে দল সংখ্যাগরিষ্ঠ, যে দল, সেই দলের আস্থা মানে নেতাকেই যে প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তার মধ্যে রাখা হয়নি। উনি ইচ্ছে করলে যে কোনো ব্যক্তিকে যিনি পার্লামেন্টে আস্থাভাজন আছেন মনে করেন তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করতে পারেন এবং তার প্রধানমন্ত্রীর নিয়োগ বাতিল করার ক্ষমতা রাষ্ট্রপতিকে হাতে দেওয়া হয়েছে এবং উনার গণভোট সম্পর্কিত ক্ষমতা, এক্সক্লুসিভ ক্ষমতা দেওয়া হয়েছে। উনি এই ক্ষেত্রে তার সর্বোচ্চ ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা। জরুরি পরিষদ ক্ষমতা বা পার্লামেন্টে বাণী প্রেরণ ক্ষমতা এবং সাংবিধানিক পরিষদের মতামত গ্রহণ করবেন কি করবেন না এই বিষয়ে উনি যথেষ্ট ক্ষমতা পান এবং সাংবিধানিক পরিষদের নিয়োগের ক্ষেত্রে
এই ক্ষমতা দান করা হয়েছে। রাষ্ট্রপতির পদমর্যাদা আমরা যেটা দেখি যে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা রাখেন। উনি রাষ্ট্রের প্রধান, উনি রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন এবং সরকারের উপর রাষ্ট্রপতির যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। আমরা দেখি যে রাষ্ট্রপতি যে মন্ত্রিপরিষদের সভাপতিত্ব করে থাকেন। এখানে প্রতি সপ্তাহে যে আমরা মন্ত্রিপরিষদের সবাই রাষ্ট্রপতি সভাপতিত্ব করার মাধ্যমে জাতির যে নীতি নির্ধারণী বিষয়গুলো আছে সবগুলো, তার পলিসি মেকিং প্রসেসটা বা নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো ওই রাষ্ট্রপতির নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা বৈঠক ওখানে নির্ধারিত হয়ে থাকে। এই ক্ষেত্রে সরকারের উপর রাষ্ট্রপতির যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা ধরে নিতে পারি। রাষ্ট্রপতি কর্তৃক সরকার কতটুকু হবে, সরকার আকার কতটুকু হবে, রাষ্ট্রপতি এটা নির্ধারণ করে থাকেন। মন্ত্রিসভার কতজন আসবেন, এক্ষেত্রে রাষ্ট্রপতি এই আকারটা নির্ধারণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। যদিও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এই মন্ত্রীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রতি সুপারিশ করেন। সরকারের রাজনৈতিক ভারসাম্য উনি নির্ধারণ করে থাকেন। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতির যে দলের হন পার্লামেন্টে যদি ওই দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকে, এই ক্ষেত্রে তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় যাতে এটা রাজনৈতিক ভারসাম্য থাকে এবং নীতি নির্ধারণে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে তার কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য তিনি যথেষ্ট এটা রোল প্লে করতে পারেন। এবং মন্ত্রীরা রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। পার্লামেন্টের চেয়েও এখানে রাষ্ট্রপতির আস্থাশীলতা এখানে গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা রাখে। এখানে সরকার কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে পলিসি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং মন্ত্রিসভার কার্যসূচি সময়সূচিটা নির্ধারণ করেন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করেন উনি, পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন রাষ্ট্রপতি নির্ধারণ করে থাকেন। ইউরোপীয় বিষয় যে কোনো ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত বিষয়ে ফ্রান্সের মতামতটা রাষ্ট্রপতির মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়ে থাকে এবং প্রতিরক্ষার এবং ফ্রান্সের যে প্রতিরক্ষা বিষয় এটার নীতি নির্ধারণের ওনার ক্ষমতা যথেষ্ট রয়েছে। এভাবে ফ্রান্সের যে রাষ্ট্রপতির যথেষ্ট ক্ষমতার ধর রাষ্ট্রপতি এবং খুব যথেষ্ট শক্তিশালী রাষ্ট্রপতি, যেটা আমরা এই গ্রেট ব্রিটেন বা অন্যান্য সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রাষ্ট্রপতিদের বা রাষ্ট্রপ্রধানদের আমরা দেখি না, তার চেয়ে অনেক বেশি এই ক্ষমতাধর হিসেবে ভূমিকা পালন করে থাকেন ফ্রান্সের রাষ্ট্রপতি। ফ্রান্সের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ হলো প্রধানমন্ত্রীর। আমরা জানি যে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র সংবিধানে রাষ্ট্রপতির পরেই প্রধানমন্ত্রীর স্থান দেওয়া হয়েছে এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সংবিধানের 21 অনুচ্ছেদ অনুসারে তিনি সরকারের পদক্ষেপের নির্দেশনা দেন এবং নীতিগতভাবে প্রয়োজনীয় রাজনৈতিক নির্দেশনা নির্ধারণ করেন। তাকে অবশ্য সরকারি কাজে সমন্বয় নিশ্চিত করতে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সালিসের মাধ্যমে বিরোধিত উদ্যোগ গ্রহণ থেকে বিরত রাখতে হয় এবং তিনি অন্যান্য মন্ত্রীদের সমমর্যাদা সম্পন্ন। তিনি তাদের কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারেন না, যার জন্য তারা দায় নিতে রাজি নয়। তবে গুরুতর অসদাচরণের কারণে তিনি রাষ্ট্রপতির কাছে তাদের বরখাস্তের জন্য পরামর্শ দিতে পারেন না। আমরা এখানে এই পঞ্চম প্রজাতন্ত্রের যে সকল প্রধানমন্ত্রীরা দায়িত্ব পালন করেছেন আমরা তাদের নামগুলো দেখতে পাচ্ছি। আমরা প্রথম দেখছি দেব্রে প্রথম দায়িত্ব করেছেন উনি গলিস্ট, তবে গলিস্ট পার্টির আমরা নেতৃত্ব বেশি দেখি। তারপর দ্বিতীয় সোশ্যালিস্ট পার্টি, যেখানে কমলা রঙের যে বিষয়গুলো রয়েছে, যে দাগগুলো রয়েছে, এগুলো সোশ্যালিস্ট পার্টির। তবে এখন বর্তমানে আমরা দেখছি যে এই লিবারেল ডেমোক্রেট বা সেন্ট্রিস্ট পার্টির আমরা প্রাধান্য দেখতে পাচ্ছি। এখানে বর্তমান প্রধানমন্ত্রী ক্যাস্টাস্কির নামটা আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নিয়োগের দায়িত্ব সংবিধান জাতীয় সভাকে দেয় নেই। এটা প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত, রাষ্ট্রপতি যাকে ইচ্ছা প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন। প্রধানমন্ত্রী নিয়োগ কার্যকর করার জন্য বিদেশি প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই এবং রাষ্ট্রপতি সাধারণত এই জাতীয় সভার আস্থাভাজন নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি কখনো কখনো সরকারি প্রশাসন বা কূটনৈতিক অভিজ্ঞতা বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের যে সাফল্যের কারণে একজন অনির্বাচিত ব্যক্তিকেও বাছাই করেছেন, এমনও নজির আমরা দেখতে পাই। 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত ডমিনিক ডি ভিলাফিন কোনো নির্বাচিত পদ গ্রহণ না করে প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতির নিয়োগই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে পার্লামেন্ট খুব একটা ভালো উপেক্ষিত হতে পারে। প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে আলোচনায় যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। ফরাসি
এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করে থাকেন এবং সরকার প্রধান হিসেবে তিনি শাসন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তিনি আইন প্রয়োগ এবং নিয়ন্ত্রণ ক্ষমতা ও প্রয়োগের বিষয় নিশ্চিত করে থাকেন। এবং প্রধানমন্ত্রী শাসন সংক্রান্ত যে ক্ষমতা আমরা দেখি পাই, উনি নির্বাহী বিভাগের নেতৃত্ব দান করে থাকেন। আমরা দেখেছি রাষ্ট্রপতির যদিও নির্বাহী বিভাগের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তবে নির্বাহী বিভাগটাকে আমরা প্রধানমন্ত্রী নেতৃত্বেই দেখতে পাই। এবং প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। ইউজুয়ালি ক্যাবিনেটটা গঠিত হয়, আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাবো যে এখানে মন্ত্রিপরিষদ এবং ক্যাবিনেট দুটা আলাদা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বলতে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে মন্ত্রিপরিষদটা গঠিত হয়, যেটা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। তবে ক্যাবিনেট গঠিত হয় সকল মন্ত্রীদের নিয়ে, ছোট মন্ত্রী, বড় মন্ত্রী, সকলকে নিয়ে এই ক্যাবিনেট গঠন করেন এবং ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী। এবং উনি জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব পালন করে থাকেন। জাতীয় প্রতিরক্ষায় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রয়েছে যথেষ্ট, যে রাষ্ট্রপতি যে সকল নিয়োগ রাষ্ট্রপতি দেন না, তার সংবিধান ওই সেই সকল সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, সেই সকল নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার ক্ষমতা চর্চা করে থাকেন। এটার একটা ডিটেল লিস্ট রয়েছে। সময় সংক্ষিপ্ত কারণে আমরা এই বিষয়টা আলোচনা করছি না। আর বিধি প্রণয়ন করতে পারেন, সরকার কিভাবে পরিচালিত হবে এবং সরকারের যে বিভাগগুলো রয়েছে, বিভাগগুলো কিভাবে পরিচালিত হবে, এই সম্পর্কিত বিধিবিধান প্রণয়ন করার জন্য যথেষ্ট ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রপতিকে উনি শাসন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরামর্শ দিয়ে থাকেন এবং রাষ্ট্রপতি তার পরামর্শক্রমে মূলত এই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। এবং প্রতিস্বাক্ষর সংক্রান্ত যে কোনো বিষয়ে, যে নির্বাহী সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী আইন বিষয়ক ক্ষমতা হলে আইনগুলো কার্যকর করা, পার্লামেন্ট প্রণীত যে আইন রয়েছে সেই আইনকে উনি কার্যকর করে থাকেন। এবং জাতিসংঘ সভা ভেঙে দেওয়ার যে রাষ্ট্রপতির যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে উনি পরামর্শ দিয়ে থাকেন। এবং এই প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর যে কোনো নীতি নির্ধারণী বিষয়ে, এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের প্রয়োজন হয়। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে থাকেন। ইউজুয়ালি সরকারের মন্ত্রীরা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখেন। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাটাই মুখ্য হয়ে থাকেন। সরকারি কর্মসূচি এবং নীতি অনুমোদনের ক্ষমতাও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। এবং অর্থ বিল এবং সামাজিক সুরক্ষা ফিনান্সিং বিল সম্পর্কিত যে বিলগুলো রয়েছে, এই বিল অনুমোদনে বা পার্লামেন্ট উত্থাপনে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আন্তর্জাতিক চুক্তি, যে কোনো চুক্তি হোক, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের প্রয়োজন হয়। এবং বিশেষ অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়। এটা আমরা দেখেছিলাম যে, এবং রাষ্ট্রপতির গণভোট সংক্রান্ত যে ক্ষমতা রয়েছে, এটা প্রধানমন্ত্রীর পরামর্শ বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব কি, এই ক্ষমতা রাষ্ট্রপতি পালন করে থাকেন। এবং রাষ্ট্রীয় কাজের উনি সমন্বয় করে থাকেন। বিশেষ করে যে বিভাগীয় যে সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে, এই মন্ত্রীদের যে বিভাগ রয়েছে, এই বিভাগীয় কাজের মধ্যে একটা সমন্বয়, একটা কোঅর্ডিনেটরের রোল উনি প্লে করে থাকেন এবং কোঅর্ডিনেশনের দায়িত্ব মূলত ওনার কাঁধে ন্যস্ত করা হয়েছে। এবং আইনসভা এবং সরকারের মধ্যে একটা সংযোগকারী ভূমিকা পালন করেন। যে পঞ্চম প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীকে যদিও কম্পারেটিভলি অনেক কম ক্ষমতা দেওয়া হয়েছে, তারপর যথেষ্ট পদমর্যাদা দেওয়া হয়েছে। এবং সংবিধানে প্রধানমন্ত্রীর অধিকতর ক্ষমতা ন্যস্ত করার ফলে তার প্রভাব প্রতিপত্তির মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এত সত্ত্বেও প্রধানমন্ত্রী পার্লামেন্টের নেতা নন এবং ফরাসি রাষ্ট্রপতি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। ফরাসি রাষ্ট্রপতি হলেন দেশ ও জাতির নেতা, যদিও প্রধানমন্ত্রী ওভাবে নির্বাচিত হন না। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অধীনস্থ একজন হিসেবেই ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি সরকারের অন্যান্য মন্ত্রীদের নিয়োগদান করে থাকেন। প্রায় সরকারের সহাবস্থান বা যে সময় সহাবস্থান হলো যে পার্লামেন্টে তার রাষ্ট্রপতি নিজ দলের আস্থা থাকে, সংখ্যাগরিষ্ঠের অবস্থান থাকে, সেই সময় ছাড়া তার পছন্দের একটি বৃহৎ অংশকে মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপর চাপিয়ে দিতে পারেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করে রীতিমতো আলোচনা করছে, প্রধানমন্ত্রীর প্রস্তাবে তিনি এজেন্ডা নির্ধারণ করেন। তবে
এর ব্যতিক্রমে একটি এজেন্ডা নির্দিষ্ট এজেন্ডা প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতি অর্পণ করতে পারেন, রাষ্ট্রপতি অর্পণ করতে পারেন। প্রধানমন্ত্রী পক্ষে রাষ্ট্রপতির মতামত ও প্রভাবকে উপেক্ষা করা সহজে সম্ভব হয় না। মন্ত্রিপরিষদ ও ক্যাবিনেট, এখানে দুইটা কনসেপ্ট এখানে আমরা যদি আলোচনা না করি তাহলে এটা মন্ত্রিপরিষদ বা ক্যাবিনেট সম্পর্কে আলোচনাটা ক্লিয়ার হবে না। মন্ত্রিপরিষদ বলতে বোঝানো হয় পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ হলো একটা অপেক্ষাকৃত ক্ষুদ্র সংস্থা। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সকল পূর্ণমন্ত্রীকে নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। আর এই মন্ত্রিপরিষদ সংবিধানের অনুচ্ছেদ 9 অনুসারে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন, তবে অনুচ্ছেদ 21 অনুসারে প্রধানমন্ত্রীকে ব্যতিক্রমভাবে সভাপতির দায়িত্ব দেয়া যায়, তবে এই পদ্ধতিটি প্রয়োগ খুবই বিরল। তবে আমরা পূর্ণমন্ত্রীদের এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিয়েই মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং এই মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। আর অন্যদিকে ক্যাবিনেট হলো মন্ত্রিসভা অপেক্ষা ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ অপেক্ষাকৃত একটা বৃহত্তর সংস্থা এই ক্যাবিনেট বা মন্ত্রিসভা যেটাকে বলা হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী ও সকল শ্রেণীর মন্ত্রী, এটা ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধান সবাইকে নিয়ে এই রাষ্ট্র এই ক্যাবিনেটটা গঠিত হয়। প্রধানমন্ত্রী এই ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন এবং তার নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট সবাই শাসন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়ে থাকে। তবে এই ক্যাবিনেট নীতি নির্ধারণী কাজ করে না, রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ অনুমোদনের সংস্থা হিসেবে ভূমিকা পালন করে থাকে মাত্র। ক্যাবিনেটের বৈঠক মূলত প্রধানমন্ত্রী এর সরকারি বাসভবন হোটেল ম্যাটিগনে অনুষ্ঠিত হতে পারে। ক্যাবিনেট সম্পর্কিত যেসব বিষয়াবলী আমরা জানি যে মন্ত্রিসভার আকার এবং মন্ত্রীদের নিয়োগ, মন্ত্রিসভার আকার এটা প্রধানমন্ত্রী নির্ধারণ করে থাকেন। মন্ত্রীদের ইউজুয়ালি মন্ত্রিসভার আকার আমরা দেখি যে 50-এর ঊর্ধ্ব হয়ে থাকে। মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দান করে থাকেন এবং মন্ত্রিসভার মেয়াদ যতদিন রাষ্ট্রপতির আস্থাভাজন থাকবেন ততদিন এরা থাকবেন এবং মন্ত্রিসভা সদস্যদের যোগ্যতা, আস্থাভাজন থাকাটা হলো গুরুত্বপূর্ণ যোগ্যতা এবং ক্যাবিনেটের জন্য পরিচালনার একটা আলাদা সচিবালয় রয়েছে। মন্ত্রিসভা বা ক্যাবিনেটের যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকে তাহলে নির্বাহী সংক্রান্ত কাজ, যত ধরনের নির্বাহী সংক্রান্ত কাজ আছে, নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ পরিচালনা করা, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা দেখা, আভ্যন্তরীণ উন্নয়ন বা অন্যান্য যত বিষয় আছে, নির্বাহী সংক্রান্ত যত কাজ আছে সেগুলো, এই কার্যগুলো নির্বাহ করার ক্ষেত্রে ক্যাবিনেটে নেতৃত্ব দিয়ে থাকেন এবং নীতি নির্ধারণ সিদ্ধান্ত ও নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্যাবিনেটের ভূমিকা খুবই ক্ষীণ। তবে এরা নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। ক্যাবিনেট মন্ত্রিসভা একটা সমন্বয়মূলক ভূমিকা পালন করেন। মূলত তাদের যে আলাদা আলাদা বিভাগ রয়েছে, এই বিভাগগুলোর যে মন্ত্রীরা রয়েছেন তাদের কাজের মধ্যে যাতে একটা সমন্বয় থাকে, সেই সমন্বয়ের ভূমিকাটা ক্যাবিনেট পালন করে থাকে এবং ক্যাবিনেট আইন সম্পর্কিত পার্লামেন্টে উত্থাপিত যে আইনগুলো হয় এবং সরকার থেকে যে আইনগুলো পার্লামেন্টে উত্থাপিত হবে এই বিষয়ে ক্যাবিনেট একটি ভূমিকা রাখেন এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে ক্যাবিনেটের ভূমিকা মেজর মুখ্য হয়ে থাকেন এবং ক্যাবিনেট এই ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন এবং সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষা, রাষ্ট্রের যে নিরাপত্তা রক্ষা, এটা ক্যাবিনেটের ভূমিকা প্রধান হিসেবে কাজ করে। বিশেষ করে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ রক্ষা এবং জনগণের জানমাল হেফাজতের জন্য ক্যাবিনেট বা মন্ত্রিসভা কালেক্টিভলি দায়বদ্ধ এবং বৈদেশিক নীতি এই সম্পর্কিত কাজও মন্ত্রিসভা করে থাকেন। বিশেষ করে অন্য দুইটা রাষ্ট্রের সাথে চুক্তি, বাণিজ্য বিষয় সংক্রান্ত বিষয়গুলো ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সরকার এবং জনগণের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে ক্যাবিনেট। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, বাসায় থাকবে। আগামী ক্লাসে আমরা আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।